জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের সময় দুদফায় অসুস্থ হয়ে পড়েন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পরে বসেই বক্তব্য রাখেন তিনি। শনিবার বিকেলে সোয়া 5টার দিকে প্রধান অতিথির বক্তব্য শুরু করার পরপরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডাক্তার শফিকুর রহমান। এরপর মাত্র 1 মিনিটের মধ্যে আবারও বক্তব্যের জন্য ডায়াসের সামনে দাঁড়ালে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় মঞ্চের নেতৃবৃন্দ বসে পড়তে বলে মাইকে শুরু করেন বক্তব্য। পিনপতন নীরবতায় পুরো সমাবেশে স্বাভাবিকভাবেই বক্তব্য দেন জামায়াতের আমির। বলেন, ফ্যাসিবাদের পর চাঁদাবাজ মুক্ত দেশ করতে চাই, এজন্য দলের মনোনীত প্রার্থীদের পক্ষে সমর্থন চান তিনি। একই সঙ্গে পুরনো ব্যবস্থাপনায় বাংলাদেশ চলবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। অন্তত 10 মিনিট বক্তব্য দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশ শেষ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি আল্লাহ তাআলার মেহেরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে, তাহলে আমি এসেছি বাংলাদেশের 18 কোটি মানুষের একজন হয়ে কথা বলতে। আমি শিশুদের বন্ধু, আমি যুবকদের ভাই, আমি বয়স্কদের সহযোদ্ধা, আমার বোনদের আমি ভাই। সুতরাং তাদের মুক্তির জন্যই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম। আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করে নাই, এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন। আমি বলতে চাই, কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয়। রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী, চা বাগানের একজন শ্রমিক, রক্ত পানি করা ঘাম জড়ানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক মুঠো ভাত তুলে দিতে চায়, আমার সেই কৃষক বন্ধুটি, আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি। প্রায় 3.5 ঘন্টা হাসপাতালের চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ফেরার পথে সমাবেশে অংশ নেয়া নেতাকর্মী ও হাসপাতালে দেখতে আসা শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে জামায়াতের আমির বলেন, দেশের ফ্যাসিবাদ দূর হয়েছে, আরেকটি লড়াইয়ের মধ্যে দুর্নীতিকে দেশ থেকে দূর করতে হবে। এই লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর আগে অসুস্থ আমিরকে দেখতে হাসপাতালে ছুটে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। পরে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের সুস্থতা প্রয়োজন। এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জামায়াতের আমিরকে হাসপাতালে দেখতে এসে তার সুস্থতা কামনা করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জামায়াতের আমিরের স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন বলেও জানান তিনি। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও জামায়াতের আমিরকে হাসপাতালে দেখতে যান। ভালো মহাসচিব আছেন, আগের চেয়ে আশ্বস্ত হয়েছি। কারণ এই বাংলাদেশের রাজনীতির ক্রিটিক্যাল মোমেন্টে আপনার আমরা মনে করি বাংলাদেশের এই এখন আপনারা জানেন সামনে আমাদের ইলেকশন। আমরা চাই বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি, সব লিডারই সুস্থ থাকুন, ভালো থাকুন
দেশকে গড়ার কাজে সবাই একসাথে কন্ট্রিবিউট করব। আমার এই সাময়িক অবস্থা দেখে কষ্ট পেয়েছেন, সহানুভূতি প্রকাশ করেছেন, দোয়া করেছেন, সকলকে সালাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই। শুধু দোয়া করবেন যতদিন বেঁচে থাকি আল্লাহ তাআলা যেন মানুষের কল্যাণের জন্যই আমাকে বাঁচিয়ে রাখেন, আমিন। এবং আমার দ্বারা যেন দেশ এবং জাতির কোনো ক্ষতি না হয়। নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে জানিয়ে গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের জাতীয় জীবনে আসন্ন জাতীয় নির্বাচনের ব্যাপক গুরুত্ব রয়েছে। সুতরাং আপনাদের আমাদের সকলের কোনো আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সে ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপি দাওয়াত পায়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক গোলটেবিল বৈঠকে কথা জানান তিনি। কয়েকটি আসনের আশায় রাজনৈতিক দলগুলো ক্ষুদ্র চিন্তা পরিহার করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, তাদের একগুঁয়েমিতে দেশে বড় পরিবর্তন সম্ভব নয়। পিআর নিয়ে সব রাজনৈতিক দল ব্যস্ত, তবে গণতন্ত্র সুসংহত করতে কারো উদ্যোগ নেই বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। কয়েকটি আসনের আশায় রাজনৈতিক দলগুলো ক্ষুদ্র চিন্তা পরিহার করতে পারছে না বলেও মন্তব্য করে তিনি বলেন, তাদের একগুঁয়েমিতে দেশে বড় পরিবর্তন সম্ভব নয়। বিএনপির সংস্কারের পক্ষে, তবে অন্যরা তেমন নয় বলেও মনে করেন সালাহউদ্দিন আহমেদ। আরও বলেন, নির্বাচন ঘিরে এক গুজবকে মোকাবেলা করা প্রশাসনের জন্য চ্যালেঞ্জের হবে। 5ই আগস্টের আগে আমরা সব এক ছিলাম, 5ই আগস্টের পরে সবাই সেপারেট হয়ে গেছে। এখন এক একজন এক একটা কুঠুরি হয়ে গেছে, পিতার সম্পত্তি সব বাগবাটোরা হয়ে গেছে। এখন নিজেদের মধ্যে লড়াই করো, আরামে আছে দিল্লিওয়ালা। তো সেই অবস্থার মধ্যেই সবাই পিআর পিআর করে চিল্লাচ্ছে। আজকেও পিআর পিআর করে মহাসমাবেশটা করছে। তা আমাকে একজন জিজ্ঞেস করছিল যে প্রথম যে পার্টিটা পিআর এর নামে ওখানে সমাবেশ করেছে তাদের দাবিটা তো সবাই উচ্চারণ করছে, যারা আবার জিজ্ঞেস করেছে তারা আবার আজকে মিটিং করছে। তো বলে যে ওনারা কয়টা পাবে? তা আমি বললাম যে যদি সোহরাওয়ার্দী উদ্যানকে একটা নির্বাচনী এলাকা ঘোষণা করা হয়, একটা পেতে পারে। তো এখন তাদের যাদের এই অবস্থা তারা পিআর নিয়ে মহাব্যস্ত। ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে জনগণের হাতে দেশের মালিকানা ফিরিয়ে না দিলে বিপদ ডেকে আনা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। শনিবার দুপুরে চট্টগ্রামে একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশের মালিক যারা, জনগণ যারা, তাদের হাতে তুলে দেওয়া দরকার। তারা সিদ্ধান্ত নেবে আগামী বাংলাদেশ কি করে চলবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই, ফিরিয়ে দিতে হবে। আর কোনো পথ নাই। আর কোনো পথ গেলে সেই পথ বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে। জনগণের ভোটের অধিকার মানেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ জনপ্রতিনিধি নির্বাচন করবে এবং সেই জনপ্রতিনিধিরাই সরকার গঠন করবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার বিকেলে নরসিংদী শিবপুরে ইটাখোলা মোড় এলাকায় গণ অভ্যুত্থানের নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভায় একথা বলেন তিনি। বিগত সরকারের আমলে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, যার যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে। প্রধান উপদেষ্টাকে যথাসময়ে ভোটের আয়োজন করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কেউ যদি উপদেষ্টাকে চাপ দেয়, নির্বাচনে বাধা দেয়, তবে বিএনপি তাদের পাশে থাকবে। আলোচনা সভায় বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনগণের ভোটার অধিকার মানে একটি নির্বাচনের মধ্য দিয়ে তারা জনপ্রতিনিধি নির্বাচিত করবে।
যেই জনপ্রতিনিধিরা সরকার গঠন করবে তারা ক্ষমতার জন্য পাগল হই নাই, আমরা জনগণের ভোটাধিকারের জন্য পাগল হয়েছি। জনগণ যদি ভোট দিতে পাগল হয়ে বিএনপিকে ভোট দেয়, আপনার মানতে অসুবিধা নেই, জনসমক্ষে বলতে হবে। গণ অভ্যুত্থানের পর চেহারা পরিবর্তন হলেও দেশের লুটপাট চাঁদাবাজি বন্ধ হয়নি মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একটি দল ভয়ের সংস্কৃতি তৈরি করছে উল্লেখ করে তিনি বলেন, নতুন বাংলাদেশের জন্য সংবিধান সংশোধনের গণ অধিকার পরিষদ নির্বাচন দরকার। শনিবার বান্দরবানে পথসভায় এসব কথা বলেন তিনি। যারা গণহত্যা করেছে, যারা লুটপাট করেছে, যারা বছরের পর বছর আপনাদেরকে অধিকারহীন করে রেখেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং এই রাষ্ট্রের সংস্কার ঘটিয়ে রাষ্ট্রকে গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে এবং সর্বোপরি আমাদের যে নতুন সংবিধান, সেই নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে নেতিবাচক মন্তব্যের জেরে কক্সবাজারের চকরিয়ায় বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার বিকেলে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা এনসিপির নেতাদের বিরুদ্ধে স্লোগান দেন। এমনকি অভিযোগ রয়েছে মঞ্চ ভাঙচুরের। এ সময় পুরো এলাকায় দেখা দেয় উত্তেজনা। নেতা সালাউদ্দিন আহমেদ সংস্কার বোঝে না বলে মন্তব্য করেন তিনি। আর পিআর কেউ না বুঝলেও দেশের সংস্কার থেমে থাকবে না বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সকালে এনসিপির 19তম দিনের পথযাত্রা পৌঁছায় সমুদ্র বন্দর কক্সবাজারে। স্লোগান, ব্যানার হাতে জড়ো হন অসংখ্য নেতাকর্মী। সংস্কার কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়, এটি বাংলাদেশের পক্ষে। অথচ একটি দল সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন এনসিপির নেতারা। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে, গ্যার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সেই সংস্কার বুঝে না। না বললাম, কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী, যে পিআর বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। শেখ হাসিনার গডফাদার, তার আন্ডার এরকম ছোট ছোট গডফাদার পুরা বাংলাদেশ জুড়ে ছিল। আমরা সেই গডফাদার তন্ত্র ব্যবস্থার বিলোপ ঘটিয়েছি। মাফিয়া তন্ত্র, গডফাদার তন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। জনগণের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। কে পিআর বুঝে, কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। রাজনৈতিক দলগুলো নতুন রাজনৈতিক বন্দোবস্তে এক হবে বলে আশা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চে আয়োজিত আওয়ামী সন্ত্রাসী হামলা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভায় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, শেখ হাসিনা ভারতের সেবাদাস। এই গণ অভ্যুত্থান সেটাই প্রমাণ করেছে। বলেন, রাজনৈতিক দলগুলো ধৈর্য হারা হয়ে যাচ্ছে, এর ফলে সবাইকে ভুগতে হবে। কেউ খুব ভালো মতো পরিকল্পনা করেছিলেন বলে অভ্যুত্থান হয়ে গেছে, এইটা একেবারেই ভুল ধারণা। ইতিহাসের সাথে, জনগণের সাথে এবং সংগ্রামের যে ধরন, সবগুলোর সাথেই এগুলো এক ধরনের এমন একটা বিপরীত চিন্তা, যেটার মধ্যে দিয়ে কেবল ব্যক্তিগত সাফল্যর গাথা তৈরি হতে পারে। শেখ হাসিনা হচ্ছে ভারতের একটা সেবাদাস এবং ভারতের একটা পুতুল এবং ভারতের আশ্রিত একজন নারী এবং শাসক। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারত এবং শেখ হাসিনা যৌথভাবে সেটা প্রমাণ করেছে। নতুন বাংলাদেশের আমাদের প্রত্যাশা, সেই সময় যেমন নারীরা পুরুষেরা সকলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, এই বাংলাদেশ সকলের হয়ে উঠবে নারী এবং পুরুষের।
নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এ কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন সে সময়েই নির্বাচন হবে। নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ প্রস্তুত করা হবে এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে বলেও জানান তিনি। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন বিষয়ে প্রেস সচিব বলেন, বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে এবং সবাই খুব আন্তরিকতার সাথেই বিষয়টি আলোচনা করছে। আমি জানি না কবে এগুলা দূর হবে, একেবারে চোখে পড়াগুলো সরে গেছে। এইগুলা দূর করতে গেলে নির্বাচন ঠিক যে সময়ে বলা হয়েছে ঠিক সে সময়ে হবে এবং আপনারা দেখবেন যে খুব সুন্দর পরিবেশে পিসফুল একটা নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। প্রফেসর ইউনূস এটা বারবার বলছেন, আমরা আবারও বলি নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা। একই সাথে যেসব নিয়ম ও পদ্ধতি শেখ হাসিনাকে দানবে পরিণত করেছিল সেগুলোর সংস্কার করা হবে বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। শনিবার বরিশাল নগরীর সদর রোডের বিডিএস হলে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত জাতীয় নাগরিক সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সংলাপের এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সরকার 11টি সংস্কার কমিশন করেছে, ঐক্যমত্য কমিশনও হয়েছে। এর ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কতগুলো মৌলিক সংস্কারের বিষয়ে একমত হওয়ার চেষ্টা চলছে। এর ভিত্তিতে সুপারিশমালা প্রণয়ন করা হবে, এটা জাতীয় সনদে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সংলাপের সভাপতিত্ব করেন সুজনের বরিশাল জেলার সভাপতি গাজী জাহিদ হোসেন। এতে বরিশাল মহানগরী, বিভিন্ন জেলার সামাজিক সংগঠন, শিক্ষক, নারী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। কিন্তু শেখ হাসিনা কিভাবে স্বৈরতন্ত্রে পরিণত হইল, স্বৈরাচারী পরিণত হইল? শেখ হাসিনা স্বৈরাচারী পরিণত হইল কারণ একটা স্বৈরাচারী ব্যবস্থা আমাদের দেশে বিরাজমান ছিল। কতগুলো যে বিদ্যমান নীতি, নিয়ম, পদ্ধতি, প্রতিষ্ঠান, আইন কানুন, সেগুলো কিন্তু শেখ হাসিনাকে স্বৈরাচারী পরিণত করেছে। গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সহিংসতার ঘটনায় জেলায় জারি করা কারফিউ 14 ঘন্টা পর শনিবার রাত 8টা থেকে ফের শুরু হয়েছে। রোববার ভোর 6টা পর্যন্ত কারফিউ চলবে। শনিবার সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত 14 ঘন্টা শিথিল থাকে কারফিউ। এদিকে কারফিউ শিথিল হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরলেও এখনও গ্রেপ্তার আতঙ্ক কাটেনি শহরে। স্থানীয় বাজারগুলো ঘুরে দেখা যায় কয়েকদিনের তুলনায় বেড়েছে ক্রেতা আনাগোনা। তবে কারফিউ থাকায় পণ্য সংকটের অভিযোগ ব্যবসায়ীদের। স্থানীয়দের দাবি, কারফিউ দেওয়ার মতো সহিংস ঘটনার যেন পুনরাবৃত্তি আর না হয়। এর আগে গেল বুধবার এনসিপির সমাবেশ ঘিরে স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের হামলা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ জেলায়। আজ রাত 8 ঘটিকা হতে আগামীকাল গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত না করে দাফন করা মরদেহ প্রয়োজনে কবর থেকে তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। এ সময় গোপালগঞ্জের ঘটনা সরাসরি সম্প্রচার করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে ঘটনাস্থলে যারা ছিলেন না, ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত না করতে তাদের আহ্বান জানান তিনি। পুরো ঘটনাটা যারা লাইভ করছে, আমি এই জন্য যারা লাইভ করছে এবং জীবন বাজি রেখে যারা লাইভ করছে সেই সাংবাদিক ভাই এবং বোনদের আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলির যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যায়। এটা ব্যাপারে একটা কমিটি গ্রহণ করা হয়েছে, এই কমিটিতেই নির্ধারণ করবে এটা কার দায়।
রংপুরে এলপিজি স্টেশনে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। গুরুতর আহত আরও 4 জনকে ভর্তি করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার দুপুরে রংপুর সৈয়দপুর মহাসড়কের সিও বাজার এলাকায় এলপিজি স্টেশনের রিজার্ভার মেরামতের সময় এই দুর্ঘটনা ঘটে। এর প্রভাবে ফেটে যায় আশপাশের ভবনের দরজা ও জানলার গ্লাস। দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনাস্থলে থাকা কয়েকটি গাড়িও। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলছে, বায়ুর অতিরিক্ত চাপ থেকে এই দুর্ঘটনা হতে পারে। আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান মেরামতে মালিক পক্ষের এমন উদাসীনতায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। এটা মেবি ইঞ্জিনিয়ার কাজ করতেছিল, এই কাজের ইয়েতে সে থাকা অবস্থায় মানে এই দুর্ঘটনা ঘটে। কোনোখানে কোনো লিকেজ আছে নাকি সেইটা ওই হাওয়া ঢুকিয়া পরীক্ষার সময় হয়তো হাওয়ার স্পিডটা বেশি হয়েছে, এইটা যাওয়াতে ড্রিম করে এই বাস্ট হয়ে গেছে। এই চাপের কারণে বিস্ফোরণ করছে। রাস্তার যে গাড়ি ছিল গ্লাস ভাঙছে, এই বিল্ডিং গ্লাস ভাঙছে, আশেপাশে বিল্ডিংগুলো সবগুলো গ্লাস ভাঙছে। আবার দূর পর্যন্ত ওই সব পিছনে বিল্ডিংগুলো টিন রুট ভেঙে গেছে। এগুলো ক্ষতি নিরূপণ করা তদন্ত সবার সম্ভব না। মালিকপক্ষ কোনো শ্রমিককেই কালো তালিকাভুক্ত করতে পারবেন না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। শনিবার সাভারের শহীদদের স্মরণে জুলাই পুনর্জাগরণ নামে শ্রমিক সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সাভারে শ্রমিকদের স্মরণে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা 2025 পালনে শ্রমিক সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি কথায় কথায় মন্ত্রণালয় ঘেরাও কিংবা কর্মসূচি না দিয়ে শ্রমিকদের প্রতি আহ্বান জানান। শ্রমিকদের ন্যূনতম চাহিদা পূরণে প্রয়োজনে রাস্তায় নামার কথাও জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। ট্রেড ইউনিয়ন এবং কোনো শ্রমিককে কোনো মালিক কালা তালিকাভুক্ত করতে পারবে না, এটারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এটা করতে গেলে মন্ত্রণালয়ের কাছেই আমরা এই ক্ষমতাটা রাখতে চাচ্ছি। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কিছু সমস্যা রয়ে গেছে, সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক তৌহিদ হোসেন। শনিবার সকালে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির 10ম সভা শেষে তিনি একথা বলেন। আর এ আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন চুক্তি স্বাক্ষরকারী দল জনসংহতি সমিতির প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লার্মা। তবে সভায় কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানাতে চাননি কোনো পক্ষই। পার্বত্য চুক্তিতে কি ধরনের সমস্যা চিহ্নিত করা গেছে এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নতুন করে সমস্যা চিহ্নিত করার কোনো প্রয়োজন নেই। কিছু সমস্যা আছে, তা না হলে পুরনো চুক্তি এর আগেই বাস্তবায়িত হতো। 1997 সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পাদন হয়। সম্পাদিত চুক্তি অনুযায়ী চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষণ করার জন্য পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি গঠিত হয়। 2024 সালের 30 এপ্রিল পর্যন্ত এই কমিটি 9টি সভা করে। চুক্তি বাস্তবায়নে কিছু সমস্যা রয়ে গেছে, সেই সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করছি এবং আজকের আলোচনা অত্যন্ত আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। আমরা চেষ্টা করেছি যে ছোট বিষয়গুলি যেগুলি সহজে সমাধান করা যায় সেগুলিকে আমরা শেষ করে ফেলি, আর যেগুলি একটু কঠিন বিষয় আছে সেগুলিকে কীভাবে সমাধান করা যায় আমরা সেটার রাস্তা বরং খোঁজার চেষ্টা করি। জুলাই স্মৃতির পুনর্জাগরণ এবং গণঅভ্যুত্থানের চেতনাকে ছড়িয়ে দিতে চট্টগ্রামের দেয়ালে দেয়ালে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার সকালে নগরীর 5টি স্থানে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। প্রথমে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়, সেখান থেকে বিজয়ীরা আজ জেলা পর্যায়ে অংশ নেন। বেলা 2টা পর্যন্ত চলে প্রতিযোগিতা। এতে শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের নানা ঘটনা প্রবাহ ও স্মৃতি তুলে ধরেন। শিক্ষার্থীরা বলেন, রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি জাগ্রত রাখতে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ত্যাগ এবং অন্যায়ের
অন্যায়ের কাছে মাথা নত না করার বিষয়গুলোই চিত্রাঙ্কনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যারা বিজয়ী হবেন তারা বিভাগীয় পর্যায়ে অংশ নেবেন, বিভাগীয় পর্যায়ে বিজয়ীরা পরবর্তীতে অংশ নেবেন জাতীয় পর্যায়ে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নেত্রকোনায় গ্রাফিতি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসে আয়োজনের আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় বকুলতলা ও ডিবিএডিসি মাঠের রাস্তায় এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। গ্রাফিতি প্রতিযোগিতায় উপ কারিগরি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। গ্রাফিতি ও চিত্রাঙ্কনের মাধ্যমে জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতি, প্রতিবাদী ভাষা ও শিক্ষামূলক নানা উক্তি তুলে ধরেন শিক্ষার্থীরা। এছাড়াও শহীদদের স্মৃতি স্মরণে বিএডিসি মাঠে দেশীয় প্রজাতির বিভিন্ন গাছ রোপণ করা হয়। এ সময় জেলায় আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষার্থী, শহীদ পরিবার ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজধানীর হাতিরঝিলে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস অনুষ্ঠানে চরম অনিয়মের অভিযোগ তুলেছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যায় রূপায়ণ ট্রেড সেন্টারে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, অনুষ্ঠানে খরচ হওয়া 8.5 কোটি টাকার খরচের হিসাব চান তারা। একই সাথে আয়োজনের বিস্তারিত স্টেক হোল্ডারদের কাছে তুলে ধরতে সংস্কৃতি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং শিল্পকলা একাডেমির কাছে আহ্বান জানান শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আয়োজনের 2 দিন আগে অসংলগ্ন কমিটি দেয়া হয়েছে, যেখানে নাম ছিল না সত্যিকারের জুলাই যোদ্ধাদের। অনুষ্ঠানে প্রচারিত ডকুমেন্টারিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শহীদ পরিবারের সাথে পক্ষপাতমূলক আচরণের অভিযোগও তোলেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, অথচ ওই ডকুমেন্টারিতে মাত্র 3-4টি বিশ্ববিদ্যালয়ের উপস্থিতি দেখিয়ে একটি গুপ্ত ইতিহাস রচনা করার অপচেষ্টা করা হয়েছে। আন্দোলনের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু উত্তরা, মিরপুর, বাড্ডা, বনানী, রামপুরা, সিলেট ও চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়গুলোকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে। আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে এই প্রোগ্রামের বাস্তবায়নে যারা ছিল সংস্কৃতি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং শিল্পকলা একাডেমি, এই 3 প্রতিষ্ঠানের কাছেই এই 8.5 কোটি টাকার পুঙ্খানুপুঙ্খ হিসাব দাবি করছি। অভ্যুত্থান পরবর্তী নতুন গঠনতন্ত্র প্রণয়ন না করলে দেশ ফ্যাসিবাদ মুক্ত হবে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, দলকে ঠিক না করে বিএনপি নির্বাচনে জয়ী হলে মন্ত্রী বানানোর লোক খুঁজে পাবে না। এ সময় চট্টগ্রাম বন্দরে গুরুত্ব তুলে ধরে এই রাষ্ট্রচিন্তক বলেন, কোনোভাবে এই বন্দর বিদেশিদের হাতে দেয়া ঠিক হবে না। এছাড়া মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী তাদের নামের পরিবর্তন না করলে তরুণ প্রজন্মের কাছে প্রশ্নবিদ্ধ থাকবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সেনা সমর্থিত সরকার বলেও মন্তব্য করেন ফরহাদ মজহার। যদি কালকে আপনাদেরকে আমরা ক্ষমতাতে বসিয়ে দিই, আপনার তো মন্ত্রী হবার তো কোনো লোক নেই, তো নির্বাচন যাচ্ছেন কাটে। আপনারা কি দলটাকে ঠিক করেন, আসেন আমাদের ইস্যুটা কি। আমাদের জাতীয় ইস্যুটা হচ্ছে যে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা, যাতে সকলে অংশগ্রহণ করে। বাংলাদেশের জনগণের একটা নতুন গঠনতন্ত্র লাগবে, এটাই হলো আমাদের প্রথম কাজ। এটার বিরুদ্ধে যারা বলে, এই প্রসঙ্গ থেকে যারা সরে যায়, তারা পুরনো ফ্যাসিস্ট রাষ্ট্রকে তারা টিকিয়ে রাখতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের মাসব্যাপী আয়োজনের দ্বিতীয় কর্মসূচি হিসেবে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ ব্যানারে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শুরু হয় সমাবেশ এবং র্যালিটি অপরাজেয় বাংলা ঘুরে সমাজবিজ্ঞান অনুষদ ভবনে এসে শেষ হয়। এরপর শুরু হয় আলোচনা সভা, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি ও
প্রাথমিক অর্জনের বিশ্লেষণ এবং নাগরিক সমাজ ও রাজনৈতিক দল কি করতে পারে এ সকল বিষয় নিয়ে সভায় আলোচনা হয়। এছাড়া গত 16 বছরের শিক্ষা খাতের দুরবস্থা এবং অন্তর্বর্তী সরকারের শিক্ষা খাতে 2024-এ এইচএসসি পরীক্ষার্থীদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল দেওয়া, বিভিন্ন জায়গায় শিক্ষকদের হেনস্থা, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি সহ অন্যান্য কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন শিক্ষক নেটওয়ার্ক। রাজনৈতিক অবস্থায় গর্তবাধার রাজনৈতিক একটা পুরো বাংলাদেশকে একটা দলের শাসনে বা একটা তত্ত্বের আদলে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। এই আন্দোলন সেই মেটা ন্যারেটিভকে ভেঙে আমাদেরকে আরেকটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছে, যেই পরিস্থিতিতে আমাদেরকে এখন বিবেচনা করতে হবে, বিশ্লেষণ করতে হবে, পর্যালোচনা করতে হবে যে বাংলাদেশকে ঠিক আসলে আমরা কোন দিকে নিয়ে যেতে চাই। পাঠ্যপুস্তকগুলোতে শিক্ষানীতির প্রতিফলন ছিল না যুগোপযোগী শিক্ষানীতিও। এছাড়া ব্যবস্থাপনাগত ত্রুটি, বাণিজ্য ও লুটপাটের আখড়ায় পরিণত ছিল শিক্ষা খাত। এর মধ্যে উচ্চশিক্ষার সাথে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং প্রাথমিক ও গণশিক্ষার সংযোগ অত্যন্ত দুর্বল ও একমুখী ছিল। ভবিষ্যতে যন্ত্রকৌশল ও প্রায়োগিক বিজ্ঞানের ক্ষেত্রে নতুন উদ্ভাবন টেকসই উন্নয়নের দ্বার উন্মোচন হবে বলে মন্তব্য করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার MISTর শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা বলেন ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আয়োজন। সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রুনেই, মিশর, চীন, কানাডা সহ বেশ কয়েকটি দেশ অংশ নেয়। সম্মেলনে উৎপাদন প্রকৌশল, নবায়নযোগ্য শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাপ প্রকৌশল, মহাকাশ, অ্যারোডাইনামিক্স, রোবোটিক্স সহ নানা দিক নিয়ে গবেষণা ও প্রবন্ধ উপস্থাপন করা হয়। সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। খুলনা নগরীতে অতিরিক্ত মদ পানে 5 জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা পূজাখোলা ইসলামিয়া কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। শনিবার পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাতে বানানো মদ খেয়ে তাদের মৃত্যু হয়েছে। এই মদের উপাদান ছিল ভারত থেকে আমদানি করা নিষিদ্ধ এলকোসি নামের মেডিসিন, চুনের পানি ও ঘুমের ট্যাবলেটের মিশ্রণে তৈরি করা এই মদ, যা খেয়ে সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেন অনেকে। এই ঘটনায় একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বিশ্ববাজারে আবারও কমেছে ডলারের দর। ডলার, ইউরো, ইউয়ান সহ 6টি প্রধান মুদ্রার বিপরীতে আবারও পতন হয়েছে মার্কিন মুদ্রা ডলারের। সূচকে মান 100 থেকে কমে বর্তমানে তা দাঁড়িয়েছে 98.4-এ। নিউ ইয়র্ক শুক্রবার লেনদেনের শেষের দিকে আগের চেয়ে ইউরোর মান বেড়ে দাঁড়ায় 1.16 ডলারে, আর ব্রিটিশ পাউন্ড আগের চেয়ে বেড়ে 1.34 ডলারে পৌঁছেছে। বেড়েছে সুইস ও কানাডিয়ান মুদ্রার সূচকও। সূচকে 100 এর উপরে অবস্থানের অর্থ মুদ্রার মান শক্তিশালী, অন্যদিকে 100 এর নিচে অবস্থানকে দুর্বল মান হিসেবে ধরা হয়। নিষেধাজ্ঞার সময় বাড়িয়ে আগামী 24 আগস্ট পর্যন্ত নিজেদের আকাশ সীমায় ভারতীয় বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান। গেল মে মাসে অপারেশন সিন্দুরের পর ভারতীয় বিমানের জন্য আকাশ সীমা বন্ধ ঘোষণা করে ইসলামাবাদ। সেই সময়সীমা এবার 24 আগস্ট পর্যন্ত বাড়িয়েছে পাকিস্তান সরকার। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ। গেল মে মাসের শুরুর দিকে পেহেলগাম কাণ্ডের জের ধরে 4 দিনের যুদ্ধে জড়ায় ভারত ও পাকিস্তান। এরপর থেকেই একে অপরের আকাশ সীমায় নিষেধাজ্ঞা জারি করে। অপরদিকে আগামী 24 জুলাই ভারতের আকাশে উড়বে না পাকিস্তানের বিমান। মৌসুমী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পাকিস্তান, ভারত, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার সাইবেরিয়া। গেল 2 দিনে 70 জন সহ পাকিস্তানের বন্যায় প্রাণহানি হয়েছে অন্তত 180 জনের। গার্ডিয়ান বলছে এই মৃতদের অর্ধেকই শিশু। পাঞ্জাব ছাড়াও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে লাহোর, ফয়সালাবাদ, ওকারা ও সাউয়ালে।
ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারের বেশি বাড়িঘর। আগামী 2-3 দিন এসব প্রদেশে বৃষ্টিপাত আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়াবিদ। এছাড়া ভারতের আজমির শহরে বেশ কয়েকটি হাসপাতালে পানি ঢুকে ব্যাহত হয়েছে চিকিৎসা সেবা। যমুনা ও গঙ্গার পানি বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হওয়ায় উভয় প্রদেশের প্রয়াগরাজে বন্যার আগাম সতর্কতা জারি করেছে। এদিকে দক্ষিণ কোরিয়ায় টানা তৃতীয় দিনের মতো ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির ফসলি জমির। এছাড়াও মৌসুমি বৃষ্টিতে তলিয়ে গেছে রাশিয়ার সাইবেরিয়ার বেশ কয়েকটি গ্রাম। পানির নিচে শতাধিক বসতবাড়ি। দুর্গতদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে উদ্ধারকর্মীরা। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের ট্রফি উন্মোচন হয়েছে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে দুদলের অধিনায়ক লিটন দাস ও সালমান বাঘা সিরিজের ট্রফি উন্মোচন করেন। অবশ্য ম্যাচের আগের দিনের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বাড়তি কোনো আয়োজন ছিল না। দুদলের অধিনায়ক ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতা রক্ষা করেই তৎক্ষণাৎ ফিরতি পথ ধরেছেন। এবছরের জুনে পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ। 1.5 মাস পর এবার বাংলাদেশে পাকিস্তান। কিন্তু পাকিস্তান সফরে পূর্ণ শক্তির টি-20 দল খেললেও এবার বাংলাদেশ সফরে বলা যায় দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে সাবেক টি-20 চ্যাম্পিয়নরা। বর্তমানে টি-20তে পাকিস্তানের আইসিসি র্যাঙ্কিং 8 আর বাংলাদেশের 10। আগামীকাল 20 জুলাই দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টি-20 সিরিজের মুখোমুখি হবে দুদল। সিরিজের বাকি দুটি ম্যাচ 22 ও 24 জুলাই। সবকটি ম্যাচই মিরপুরে অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কার সাফল্য এখন অতীত। পাকিস্তানের বিপক্ষে সিরিজে জয় পেতে আবারও ভালো ক্রিকেটই খেলতে হবে বাংলাদেশকে। তবে 9 বছর ধরে পাকিস্তানের বিপক্ষে টি-20 না জেতার তিক্ত অভিজ্ঞতাও সঙ্গী লাল সবুজের প্রতিনিধিদের জন্য। বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস অবশ্য বলছেন, ইতিহাস হয় ভাঙার জন্য, সেই সাথে পরিসংখ্যানেও পরিবর্তন আনতে চায় টাইগার ক্যাপ্টেন। বিট করার মতো মেন্টালিটি আমাদের আছে এবং আমরা সেই চেষ্টাই করব। বাট পার্টিকুলার ওই দিনটাতে আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে। কনফিডেন্স লেভেল আপনাকে সাহায্য করবে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার কনসেন্ট্রেট লেভেল কেমন আছে ওই জায়গাটা ধরে রাখার জন্য আমার মনে হয় ওইটা বেশি জরুরি হবে সামনের ম্যাচের জন্য। নিজ দেশে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার পর এবার ঢাকাতেও 3-0 ব্যবধানে সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন পাকিস্তানের টি-20 অধিনায়ক সালমান আলী বাঘা। বাংলাদেশকে ভালো দল বলে সমীহ করলেও নিজেদের সেরা খেলাটাই উপহার দিতে চান পাকিস্তান অধিনায়ক। Stadium, any ground, any country is a very good side, and when it's come to home, they are very, very good side. And we know what the challenges are going to be thrown to us. We have changed the way we play, and that's how we want to play. But accessing the condition is always going to be very, very key. We will see what the conditions are and how we want to play. Most of the players have played in BPL, which is very important, obviously, to get the input and experience of them. And yeah, we have talked and we have had a chat with them. And অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের অংশ নিতে পারে বাংলাদেশ। অ্যাওয়ে সিরিজে সংযুক্ত আরব আমিরাতে হতে পারে সিরিজটি। গেল বছরের জুলাই মাসে স্থগিত হয়ে যাওয়া সিরিজের অংশ ছিল 3টি টি-20 ম্যাচ। সেবার বাংলাদেশের ক্রিকেটারদের ব্যস্ততার কথা বিবেচনায় এনে সিরিজটি পিছিয়ে দেওয়া হয়েছিল। এবার স্থগিত সেই সিরিজের টি-20 ম্যাচগুলো খেলতে সম্মত হয়েছে বাংলাদেশ এবং আফগানিস্তান। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরই আফগানদের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে বলে নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। এছাড়া 2026 সালের টেস্ট সিরিজ আয়োজনের জন্য দুই দেশের ক্রিকেট বোর্ডের আলোচনা চলছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।